আরে এই দেখতে পাস না পুড়ে গেল তো, মাথায় বুদ্ধি নেই নাকি? আমাকে ক্ষমা করে দিন বাবু, ভুল হয়ে গেছে। আয় মা, আমি বানিয়ে দিচ্ছি তোর ফাঁসির দড়ি। তুইও গিয়ে আমার জন্য একটা দড়ি নিয়ে আয়। তুই এই পাখায় ঝুলে পড়ার পর আমিও গলায় দড়ি দিয়ে দেবো। তুই ছাড়া আমি বেঁচে থেকে কি করব? আমি আর বেঁচে থাকতে চাই না মা। আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আর মা, আমি তোমাকেও আর কষ্ট দিতে চাই না। এভাবে বলিস না মা, তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমি তো তোর জন্যই বেঁচে আছি। দেখ মা, আমি হার মানব না যতদিন তোর জীবন, তোর শরীর, তোর মুখ একদম আগের মতন না হয়ে যায়। আর তোকেও হার মানতে দেব না। তোর মা আছে না তোর সঙ্গে? আমরা এই লড়াইটা জিতবো, আমাদের জিততেই হবে। একটা বখাটে লম্পট ছেলের প্রতিশোধের আঘাত একটা মেয়েকে শারীরিক, মানসিক আর যন্ত্রণাময় জীবনযাপন করতে বাধ্য করে দেয়। জ্যামিতি গণিতের মধ্যে সবচাইতে মৌলিক আর গুরুত্বপূর্ণ বিষয়। গণিতজ্ঞ পাইথাগোরাসের মতে এটা বলা যায় যে একটা সম্পূর্ণ ত্রিভুজে আমরা লক্ষ্য করলে দেখব যে তার দুটি বাহু তৃতীয় বাহুটির থেকে আলাদা।
কথা বলবো আমি না? তোর মেয়ে রেশমি তো খুব ভালো মেয়ে, খুবই বুদ্ধিমতী আর বোঝদার। সবই তো তার ইচ্ছা। পড়াশোনায় কিন্তু খুব ভালো। পবন চায় ও যেন খুব পড়াশুনো করে। ওই যে কি বলে না, ওই যে পিএইচডি করুক। একটা কথা বলবো, তুই একাই তোর 2 সন্তানকে খুব ভালোভাবে মানুষ করেছিস, মা বাবার কর্তব্য পালন করেছিস, এটা অনেক বড় কথা মিনা। কুলজিৎ, সময় আর পরিস্থিতি সব শিখিয়ে দেয়, সবই তাঁর কৃপা। যদি আলোকরশ্মি কোনো বিন্দু থেকে প্রতিফলিত হয়ে কিংবা প্রতিশ্রিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তার মানে হলো ওই বিন্দুটি প্রথম বিন্দুটির প্রতিবিম্ব। যদি এই আলোকরশ্মি বাস্তবিকই এই বিন্দুতে প্রতিফলিত হয়, তার মানে হলো যে এই বিন্দুটি প্রথম বিন্দুর বাস্তবিক প্রতিবিম্ব। রেশমি মা, সত শ্রী আকাল কাকাবাবু। সত শ্রী আকাল মা, সত শ্রী আকাল। তোর পড়া কেমন চলছে? ভালোই চলছে। মারে, এটা রাখ। না না কাকাবাবু, আমি কি আর ছোট আছি নাকি? তোর বাচ্চা হয়ে গেলেও তুই আমার কাছে ছোটই থাকবি। আমি তো শুধু তোর বাবার বন্ধুই নই, বরং তোর বাবার মতোই। এনে রেখে দে, বড়দের না বলতে নেই। বই কিনে নিস। ঠিক আছে কাকাবাবু। ভালো থাকিস। রেশমি, তোর সাথে একটু কথা বলার ছিল। কি কথা? তোকে আমার খুব পছন্দ। 1 বছর ধরে তোকে ক্লাসে দেখছি, আমার না তোকে খুব ভালো লাগে জানিস। আমার এই সমস্ত কথা একদম পছন্দ না, তুই যা এখন। এরকম কেন বলছিস রেশমি? তুই দেখ, আমি তো তোর অচেনা কেউ না। হ্যাঁ, আমি তোকে খুব ভালোবাসি রেশমি। দেখ, আমি তোকে খুব ভালোবাসতে শুরু করেছি। দেখ, বললাম তো আমার এই সমস্ত কথায় কোনো ইন্টারেস্ট নেই। আমি পড়াশোনা করে বড় হতে চাই, তুই যা এখন। রেশমি, এই নে চা, এই নাও। তোর কি হয়েছে? আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। তাহলে তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে বিয়ে করতে চাস? আমি বলেছি ওকে যে আমি তোকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু ও আমাকে না বলে দিয়েছে। বড্ড বেশি নাকুচুতে এই রেশমির। ভগবান কি একটু ভালো রূপ দিয়েছে, নিজেকে খুব সুন্দরী মনে করছে। ওই রণদীপ, তুই তো এটা প্রথমবার বললি ওকে, আর প্রথমবার বললে মেয়েরা থোড়ি রাজি হয়। এসবের জন্য টাইম লাগে। প্রেম করাটা না খুব কঠিন কাজ। তুই চা খা, ও রাজি হয়ে যাবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এক্ষেত্রে বিশেষভাবে কাজ করে, আর এটি দেহের জীবাণুগুলিকে শনাক্ত করতে সাহায্য করে এবং হ্যালো রেশমি, রণদীপ বলছি। তুই আমার নম্বর কোথা থেকে পেলি? যাদের মনটা পরিষ্কার আর ভালোবাসাটা সত্যি হয় না, তারা সব জানতে পেরে যায়। বললাম না আমাকে বিরক্ত করা বন্ধ কর, এরপর আমাকে ফোন করবি না কখনো। হ্যালো হ্যালো রেশমি, ও ভাই দেবদাস, এটা একবার টেনে দেখ, টান, সব টেনশন পালিয়ে যাবে। আমি ওকে খুব ভালোবাসি ভাই। আরে হার মানিস না ভাই, তুই যখন বলিস না তোকে খুব টেন্স লাগে। আরে ছাড় তো, টেনশনকে মার গুলি, আর এটা নিয়ে দেখ, সব টেনশন একদম ফুটে যাবে, বুঝলি? সারা দুনিয়া থাকবে পায়ের নিচে, আর তুই আকাশে উড়বি, বুঝলি?
কোনো মেয়েকে প্রপোজ করলে তার না বলাটা আর তার প্রত্যাখ্যান করাটা কোনো ছেলের পক্ষে মেনে নেওয়া কেন এত মুশকিল? কেন সোজা ইগোতে আঘাত লাগে? কেন সে এটাকে নিজের পৌরুষে আঘাত বলে মনে করে? কেন সে এটাকে অসম্মান বলে মনে করে? কবে থেকে চলছে এসব? গত মাস থেকে মা। ও রোজ স্কুল থেকে আমার পিছু নেয়। জানি না ও আমার নম্বর কোথা থেকে পেয়েছে। ও তো ফোন করেও আমায় বিরক্ত করতে শুরু করেছে। দেখ, তুই স্কুল পাল্টে ফেল। গুরুদুয়ারার পাশে যে স্কুলটা আছে আমি ওখানে। এভাবে কি করে পাল্টাবো মা? 12-এ পড়ি আমি। এত ভালো স্কুল, এত ভালো ভালো টিচার্স, আর এক্সামও তো সামনে, 1 মাসও বাকি নেই। আর ও যদি কলেজেও বিরক্ত করে তখন? রেশমি, এ রেশমি, কি খারাপ আছে আমার মধ্যে? আমার কথা শুনছিস না কেন তুই? রণদীপ, আমি তোকে কতবার বলেছি না আমার এই সমস্ত ব্যাপারে কোনো ইন্টারেস্ট রয়েছে, না আমি এই সমস্ত কিছুর মধ্যে থাকতে চাই। আমি লাইফে কিছু একটা করতে চাই। কিন্তু আমার লাইফ তো তুই রেশমি, আর আমি তোকে বিয়ে করবই। ব্যাস, বিয়ে করে নে না আমাকে। রণদীপ, আমি এই সমস্ত পছন্দ করি না। সর আমার রাস্তা থেকে। রেশমি, রেশমি, মা রেশমি, কেমন আছিস তুই? ফার্স্ট ক্লাস আন্টি। তোর 12 ক্লাসের নাম্বার শুনলাম, খুব আনন্দ পেয়েছি। এবার পড়াশুনো করে বড় অফিসার হয়ে মায়ের মুখ উজ্জ্বল কর, বুঝলি? মা, একটু কথা ছিল। হ্যাঁ মা, ওদিকটা একটু সামলে নিও। হ্যাঁ। কি হয়েছে মা? এটা কি করে সম্ভব রে? করেসপন্ডেন্স মা, ডিস্টেন্স এডুকেশন। আর এর জন্য আমার কলেজে যাওয়ারও প্রয়োজন হবে না। আমি বাড়িতে থেকেই পড়াশোনাও করতে পারবো আর পরীক্ষাও দিতে পারবো। আর তুমি জানো মা, আমি না একটা স্কুলে বাংলা টিচারের পার্ট টাইম জবও পেয়ে গেছি। কিছুটা ইনকামও হয়ে যাবে। তুই পড়াশুনো আর কাজ দুটো একসঙ্গে সামলাতে পারবি? হ্যাঁ মা, পারবো। আর এটা করলে তোমারও কিছুটা হেল্প হবে। দেখ রেশমি, আমি জানি আমি বেশি ইনকাম করি না, কিন্তু আমি আরো কাজ করব, আরো বেশি পরিশ্রম করব। দিল্লির মতো বড় শহরে একটা তো ভালো কাজ পেয়েই যাব। তুই একটা কাজ কর, চণ্ডীগড়ে গিয়ে পড়াশোনা কর। না দাদা, আমি মাকে একা ছাড়তে পারবো না। আর এখানে থেকে আমি যেটা করছি সেটাই বেস্ট। আর ভবিষ্যতেও ভালোই হবে। আমারও তো একটু দায়িত্ব নেওয়া উচিত। রেশমি যখন 2 বছরের ছিল তখন তার মাথার উপর থেকে আশ্রয়ের হাত উঠে যায়। তার বাবা একজন ট্রাক ড্রাইভার ছিলেন আর সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তখন থেকে তার মা গুরুদ্বারার রসুইখানায় কাজ শুরু করেন আর তাকে এবং তার দাদা পবনকে বড় করে তোলেন। পবন ছোটবেলা থেকেই মাকে সাহায্য এবং পড়াশোনায় ভালো ছোট বোনকে ভালো শিক্ষা দেওয়ার জন্য কাজ করতে শুরু করে দেয়। রেশমির আশা ছিল যে সে নিশ্চয়ই একদিন বড় হবে এবং কিছু একটা করে দেখাবে। সেই মায়ের পাশে এসে দাঁড়াবে যে সারা জীবন তাদের বড় করতে দিনরাত এক করে খেটেছেন। এক যে ছিল রাজা, এমনিতে তো সেই রাজা নিজের জন্য প্রায় খরচ করতেন, কিন্তু অন্যকে দেওয়ার সময় ওনার মুঠো সব সময় বন্ধ থাকতো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিই। স্যার, ম্যাডাম, বাইরে একটা ছেলে অসভ্যতাম করছে, স্টাফদের সাথে ঝগড়া করছে। ও বলছে যে রেশমি ম্যাডামের সাথে দেখা না করে যাবেই না। প্লিজ। আরে ভাই, বোঝার চেষ্টা করছো না কেন? তুমি ভিতরে যেতে পারবে না। তুমি আমাকে আটকানোর কে ভাই? ও আমার বন্ধু, আর আমি ওর সঙ্গে এখনই দেখা করব, এক্ষুনি। আরে তুমি দেখা করতে কে পারবে না, ঝামেলা বুঝতে করছে? চাইছো না কে কেন? ঝামেলা করছে স্টাফদের সাথে? স্যার দেখুন না, নেশা করে এসেছে, রেশমি ম্যাডামের সঙ্গে দেখা করতে চাইছে। ওকে বললাম রেশমি ম্যাডাম ক্লাসে আছে।
কিন্তু ও শুনছেই না, খালি বলছে ক্লাসে গিয়ে দেখা করবে। ও আমার বন্ধু, আর আমি ওর সঙ্গে এখনই দেখা করব। ডেকে নিয়ে আসো ওকে। দেখো ভাই, এটা স্কুল, রেশমি ম্যাডাম এখানকার টিচার। আমার মনে হয় না ওনার তোমার মতো কোনো বন্ধু থাকতে পারে, তাই প্লিজ তুমি যাও। তুই কে ভাই? হ্যাঁ, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? প্লিজ আপনি এখান থেকে ভদ্রভাবে চলে যান, না হলে আমাদের কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমি রেশমির সঙ্গে কথা না বলে যাব না এখান থেকে। তোমাদের যা করার তোমরা করে নাও, ব্যাস। আরে ভাই, এখানে শুয়ে পড়ছো কেন? তো রেশমি, দেখ আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না রেশমি, তুই বুঝছিস না কেন? আমি যখন স্কুলে পড়তাম ও তখন থেকেই আমার পেছনে পড়ে আছে। প্রতিদিন আমাকে বিরক্ত করে। কতবার ওকে বলেছি আমার থেকে দূরে থাক, কিন্তু ও শোনেই না। বিরক্ত তো তুই আমায় করেছিস, একটা সত্যিকারের প্রেমিককে। রেশমি, আমি তোকে সত্যি খুব ভালোবাসি। দেখো ভাই, তুমি কি বুঝতে পারছো না রেশমি ম্যাডাম কি বললো? যাও, এবার তুমি যাও। দেখ, তুই মাঝখানে আসিস না, এটা আমাদের ব্যাপার। চল চল ভাই, বেরো, চল আমি বেরো। বললাম তো রেশমির সাথে কথা না বলে যাবো না এখান থেকে। ফালতু। দেখ, এখনো ভদ্রভাবে কথা বলছি, ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়, বুঝলি? আর যেন তোকে দেখতে না পাই এখানে। যা যা এখান থেকে যা। ওর মাথা খারাপ হয়ে গেছে, ও এখনো এটা বুঝতে পারছে না যে ও নিজের কত বড় ক্ষতি করছে। আরে শোন, তোর মতো না বহুত দেখেছি, যা যা এখান থেকে, চল। কোথা থেকে সব চলে আসে বেয়াদব কথাকার। তুই ভাবিস না মা, আমি কৃপাল দাদার সঙ্গে কথা বলবো, উনি নিশ্চয়ই কোনো রাস্তা বের করবেন। আরে ভাই, এই মেয়েটা তো তোর 12টা বাজিয়ে রেখে দিয়েছে রে ভাই। হ্যাঁ? এখন ওর মুখটা দেখ একবার। দাদা, রেশমি খুব সমস্যায় আছে। ওই ছেলেটা সব জায়গায় গিয়ে ওকে জ্বালাতন করে। কিন্তু বৌদি, আপনাদের এখানের ওই পঞ্চায়েত প্রধান আছেন না, ওনার সঙ্গে বরং কথা বলুন। আমি ওনাকে ফোন করে বলে দেবো যে উনি যেন এই কথাটা পঞ্চায়েতেও তোলেন। আপনি ওনার সঙ্গে কালকেই দেখা করুন। হ্যাঁ, সত শ্রী আকাল। সত শ্রী আকাল। আগে আমি গোয়ানা গ্রামে থাকি, আমার বাবা মা ওখানেই থাকেন। আমি আমার দিদি জামাইবাবুর সঙ্গে এখানে পাশে পাত্রা গ্রামে থাকি। দেখো, তুমি এখনো তোমার নামও বলনি, কাজও বলনি, কি কথা বলতে চাও? আমি আপনার মেয়েকে চিনি, হুম, আমরা দুজন একই স্কুলে পড়তাম। আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই। কি নাম তোমার? আগে রণদীপ সিং। আচ্ছা, এখন তোর এত বড় সাহস হয়েছে যে বাড়ি বয়ে এসে আমার মেয়েকে বিয়ে করতে চাইছিস? কাকিমা, আপনি ভুল বুঝছেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি ভালো মনেই এখানে এসেছি। আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি, আর ওর সঙ্গে আমি বিয়ে করতে চাই। তুই এখান থেকে যাবি কিনা বল। আপনি কথাটা বুঝছেনই না, আমি ভালো রাখবো ওকে। তুই যাবি না, আমি পুলিশ ডাকবো। এত রাগ করবেন না কাকিমা, আমি তো আপনার মেয়ের ভালোটাই চাই। কাকিমা, আপনি আমার কথা বোঝার চেষ্টা করছেন না কেন? কাকিমা, আমার মেয়ে যখন স্কুলে পড়তো তবে থেকেই ওকে জ্বালাতন করছে। রণদীপ নাম ছেলেটার, পাত্রা গ্রামে ও দিদি আর জামাইবাবুর সঙ্গে থাকে। বৌদি, আপনি চিন্তা করবেন না, আগামী রবিবার পঞ্চায়েত মিটিংয়ে আমরা এই নিয়ে আলোচনা করব, আপনি চলে আসবেন।
অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একটা পরামর্শ দিই, ছেলেটাকে সাবধান করে ছেড়ে দিন। আমার মনে হয় পুলিশের কাছে যাওয়াটা উচিত হবে না। একদিক থেকে ওনার কথাটা ঠিক, যদি ওই ছেলেটাকে এখানে সাবধান করে বিষয়টা মেটানো যায় তাহলে পুলিশের কাছে যাওয়ার দরকার কি? ঠিক আছে, আমি ছেলেটার সঙ্গে কথা বলছি। এই নিন, আমার কাছে নাম্বার আছে। হ্যালো, হ্যাঁ, আমি গোড়ালি গ্রাম পঞ্চায়েত থেকে বলছি। রণদীপ সিং এর সঙ্গে কথা বলবো। আগে ও তো বাড়ি নেই, কি ব্যাপার? কোথায় পাওয়া যাবে? কি হয়েছে সেটা তো বলুন। ও যদি পঞ্চায়েত এসে দেখা না করে তাহলে ব্যাপারটা খারাপের দিকে যাবে, খুব মুশকিল হবে। তখন আমাদেরই একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। ব্যাপারটা খুব গুরুতর। কি হয়েছে বলুন তো। হয় ওকে এখানে আসতে হবে, তা নাহলে আপনাদের কাউকে এখানে এসে আমাদের সঙ্গে দেখা করতে হবে। কি হয়েছে গো? গোড়ালিগাঁওর পঞ্চায়েত থেকে ডেকেছে আমাদের। এইসব আপনারা কি বলছেন? আমার ভাই এরকম করতেই পারে না। আপনার না আমার মেয়ে স্কুলে এসে দেখা উচিত ছিল। কি কাণ্ড করেছে আপনার ভাই! ওর জন্য তো আমার মেয়ে কলেজ যাওয়া ছেড়ে দিয়েছে, বাড়িতে বসেই পড়াশোনা করছে। আর আমার বাড়িতে চলে এসেছে, কিভাবে সীমা ছাড়িয়েছে দেখুন। এসে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে। আপনি আমার কথা শুনুন একটু। দেখুন, আজকের পর থেকে আমাদের রণদীপ আপনার মেয়ের ধারে কাছে ঘেঁষবে না। ভুল বোঝাবুঝিটা একটু মিটিয়ে ফেলুন। আপনি একটু বলুন। কোনো ভুল বোঝাবুঝি নয়। আপনাদের পক্ষে এটাই ভালো হবে যে ওকে ভদ্রতা শেখান। রেশমি আর ওর মায়ের কাছ থেকে যদি কোনো অভিযোগ আসে তাহলে পঞ্চায়েত পুলিশের কাছে যাবে। আইন তার নিজের পথে চলবে, এটা আপনাদের আগেই বলে দিচ্ছি। দেখুন, এরম আর হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। দেখ রণদীপ, যে মেয়েটা তোকে পছন্দই করে না তার পেছনে গিয়ে তোর লাভটা কি বলতো? আমি যেটা বলছি সেটা শুনতে পাচ্ছিস নাকি? আরে বাবা রণবীর, ছেড়ে দে ওই মেয়েটাকে। তোর জন্য আমি ওর থেকেও সুন্দরী মেয়ে খুঁজবো। আর তুই বল, তোর কি কোনো সুন্দরী মেয়ের অভাব হবে? তোকে তো এরকম হাজার মেয়ে পছন্দ করে, তুই একদম চিন্তা করিস না। মা, তুমি ঠিকই করেছো পঞ্চায়েতকে সবকিছু জানিয়ে। এবার ওই ছেলেটা আর ওর পরিবার আমাদের বিরক্ত করবে না। আরে মজনু, ওকে ভুলে যা। তুই ওকে পড়াতে পারবি না, ভুলে যা ভাই। আমি যখন স্কুলে পড়তাম ও তখন থেকেই আমার পেছনে পড়ে আছে। প্রতিদিন আমাকে বিরক্ত করে। কতবার ওকে বলেছি আমার থেকে দূরে থাক, কিন্তু ও শোনেই না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে মজনু, ওকে ভুলে যা, ভুলে যা ভাই। আমি যখন স্কুলে পড়তাম ও তখন থেকেই আমার পেছনে পড়ে আছে। প্রতিদিন আমাকে বিরক্ত করে। কতবার ওকে বলেছি আমার থেকে দূরে থাক, কিন্তু ও শোনেই না। চলো বাচ্চারা, আজকে একটা কবিতা শিখবো। ঝাঁকড়া ঝাঁকড়া চুল উড়িয়ে, বেলুনের মতো গাল ফুলিয়ে, ছুটে যায় সে ওই আকাশে।
চলে যা তুই। পঞ্চায়েতের ওয়ার্নিং এ কোনো কাজ হয়নি না? শুধু 1 মিনিট, তোকে একটা কথা বলতে চাই। রণদীপ, তুই যাবি নাকি আমি পুলিশ ডাকবো? রেশমি, আমি শুধু 1 মিনিট কথা বলতে চাই তোর সঙ্গে। রেশমি, 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 প্লিজ শুধু একবার কথা বলতে দে। রেশমি, রণদীপ, তুই চলে যা এখান থেকে, তা না হলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। মিনা দেবী, মিনা দেবী, মিনা দেবী, মিনা দেবী, কি হয়েছে বাবা? তাড়াতাড়ি চলুন, রেশমি চোট লেগেছে। হে ভগবান! হ্যাঁ আসুন, তাড়াতাড়ি আসুন। রেশমি! আরে তাড়াতাড়ি কি অ্যাম্বুলেন্স ডাকো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। আমার মেয়েটার কি হবে? একটু তাড়াতাড়ি করুন না। কি হয়েছে বৌদি? আমি গুরুদুয়ারাতে ছিলাম, হরদীপ ডাকতে এসেছিল, বলল রণদীপ এসেছিল। ও রেশমির মুখে এমন কিছু একটা দিয়েছে, ওর মুখটা পুরো পুড়ে গেছে। ডাক্তারবাবু, ও অনেকটা পুড়ে গেছে। আমি বেশি কিছু করতে পারবো না। আমি ওকে পেন কিলার দিয়েছি। আপনি ওকে চণ্ডীগড় নিয়ে যান, ওখানে চিকিৎসাটা ভালো হবে। অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু এমন বলবেন না। ডাক্তারবাবু, আমাদের মেয়েটা ঠিক হয়ে যাবে তো? এখনই এটা বলা মুশকিল। দেখুন, আমাদের খুব দ্রুত স্কিন গ্রাফটিং করতে হবে, আর কিছু সার্জারিও করা দরকার। ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন করবেন, কিন্তু আমাদের মেয়েটাকে সুস্থ করে দিন। বড় বুদ্ধিমতী আর হুঁশিয়ার মেয়েও। আমাদের পুলিশকেও জানাতে হবে। এটা অ্যাসিড অ্যাটাকের কেস। ওনারা বলছিলেন পাশের গ্রামের কোনো একটা ছেলে করেছে। মেয়েটার অবস্থা কি? খুব খারাপ। 48% বার্ন হয়েছে, দৃষ্টিশক্তিও হারিয়েছে, একটা কানও নষ্ট হয়েছে, গলার সমস্ত মাংস গলে গিয়ে বুকের কাছে চলে এসেছে, হাতটাও অনেকটা পুড়ে গেছে। আমরা স্কিন গ্রাফটিং শুরু করে দিয়েছি। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আগে আমি রেশমির বাবার বন্ধু, ওর বাবা নেই। ছেলেটার নাম কি বলেছিলেন? আগে রণবীর সিং, পাত্রা গ্রামের। অনেকদিন ধরে আমাদের মেয়েটাকে বিরক্ত করছিল, যেখানে পঞ্চায়েত ওর পরিবারকে সাবধান করেছিল যাতে ও রেশমিকে বিরক্ত না করে, কিন্তু ও এটা করবে ভাবতেই পারিনি। না না,
আমার ভাই এরকম করতেই পারে না। রণদীপ এখন কোথায়? রণদীপ তো গ্রামে গেছে ওর মা বাবার সঙ্গে দেখা করতে। আপনাদের কোথাও একটা ভুল হয়েছে হয়তো। আমরা রণদীপকে বলেছিলাম মেয়েটা থেকে দূরে থাকতে, আর ও সেটা শুনেও ছিল, আমাদেরকেও কথাও দিয়েছিল। হ্যাঁ, ওরা আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। দেখে নিচ্ছি। সকাল থেকে ও ঘরের মধ্যে মুখ গোমড়া করে বসে আছে, বুঝতে পারছি না ওর কি হয়েছে। সরুন। নেশায় বেহুশ, নিয়ে চলো। সাহেব, সাহেব, কি হয়েছে? কি করেছে আমার ছেলে? একটা মেয়েকে অ্যাসিড ছুড়ে মেরেছে, খুব খারাপ অবস্থা মেয়েটার। স্কিন গ্রাফটিং এর মাধ্যমে আমরা সমস্ত পোড়া ক্ষতগুলোকে লেভেল করতে পারবো। ডাক্তারবাবু, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? আর ও তো এখন কিছু দেখতেও পাচ্ছে না। সেটা তো পরের কথা, এই মুহূর্তে কিছু বলা মুশকিল। ওর খুব কষ্ট হচ্ছে, ওর খুব ব্যথা হচ্ছে, আর সেটা কমছেও না। যন্ত্রণা তো হবেই, আমরা পেন কিলার দিচ্ছি, তবুও যন্ত্রণা হবে। বেশ কিছু সার্জারিও হবে, আর অনেকটা খরচও হবে। কত খরচ পড়বে ডাক্তারবাবু? রেশমি, রেশমি, ও কথা বলছে না কেন? আপনি এটা কখনোই বুঝতে পারবেন না যে মেয়েটিকে যে পিছু করছে, বিরক্ত করছে, জ্বালাতন করছে, তার জন্য শুধুমাত্র একটা সতর্কবাণী যথেষ্ট নয়। সেজন্য খুবই দরকারি যে এরকম হ্যারাসমেন্টকে পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আইন ব্যবস্থাকেও খুবই গভীরভাবে নেওয়া উচিত। একটা ধ্রুব সত্য হলো যে যারা মেয়েদের এইভাবে বিরক্ত করার জন্য এই ধরনের আচরণ করে থাকে তারা স্বাভাবিক নয়, আর তাদের খোলাখুলিভাবে ঘুরতে দেওয়াটা খুবই বিপজ্জনক। এখন সময় এসে গেছে যে আইন এর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিক, কারণ এর জন্য না জানি কত বাচ্চা আর মহিলাদের অস্তিত্ব যন্ত্রণাময় হয়ে উঠেছে। আমরা জানি যে আমরা এর আগেও অ্যাসিড অ্যাটাকের ঘটনা দেখিয়েছি, কিন্তু আমরা ভেবেছি যে এই বিষয়টাকে আরো একবার দেখানো খুব জরুরি, যাতে এই ব্যাপারটার উপর আবারও জোর দেওয়া যায়, যাতে এই ধরনের অসুস্থ, অসামাজিক, উত্তেজিত জীবদের সঙ্গে কোনো রকম ভদ্রতা না দেখানো হয়, আর তাদের তৎপরতার সঙ্গে এবং কঠোরভাবে আইনের হাতে তুলে দেওয়া হোক, কারণ এদের কারণে যে যন্ত্রণা, যে কষ্ট পেতে হয় সেটা খুবই ভয়ঙ্কর। এই অপরাধীদের গড়াদের পিছনেই থাকা উচিত, আর এই অপরাধটা যাতে আবার না হয় সেই উপায় যত শীঘ্র সম্ভব ভাবা উচিত। এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো পরের দিন, পরের পর্বে।